হচ্ছে রেসপিরেটরি মেডিসিনের সেকেন্ড পার্টটা। তাহলে আমরা প্রথমে টপিকে চলে যাই। ফার্স্ট যে বক্সটা সেটা হচ্ছে কাফের ইভ্যালুয়েশন। তাহলে আজকে আমাদের মেইনলি যেগুলো ডিসকাস করবো সেটা হচ্ছে প্রেজেন্টিং প্রবলেমস ইন রেসপিরেটরি ডিজিজ। এর মধ্যে ফার্স্টে আছে কাফ। মানে কাফের মধ্যে আপার রেসপিরেটরি একটা কারণ হইতে পারে আর লোয়ার রেসপিরেটরি একটা প্যাথোলজি কারণ হইতে পারে। আমাদের মেইনলি যেগুলো লাগবে সেটা হচ্ছে পরীক্ষার জন্য যেগুলো লাগবে ব্রঙ্কাই, লাং পেনকাইমা, ড্র্যাগ আর রেসপিরেশন। তাহলে এখান থেকে আমাদেরকে পড়তে হবে একসাথে যে আমরা কিভাবে ডিজিজগুলা ডায়াগনোস করবো কাফের প্যাটার্ন দেখে। তাহলে ফার্স্ট হচ্ছে সিওপিডি। সিওপিডি ইউজুয়ালি হয় হচ্ছে স্মোকার পেশেন্টদের ক্ষেত্রে, অথবা অনেক স্মোক হিস্ট্রি নাও থাকতে পারে, শুধু ডাস্ট এক্সপোজার হিস্ট্রি থাকতে পারে। আর কাফ হবে কেমন, ড্রাইভ ও প্রোডাক্টিভ, দুইটা হইতে পারে। তাহলে যদি পেশেন্টের ক্রনিক ব্রঙ্কাইটিস হয় তাহলে সেক্ষেত্রে ইউজুয়ালি প্রোডাক্টিভ কাপটা বেশি প্রিডোমিনেন্ট থাকে, আর এক্ষেত্রে কাপটা বেশি থাকবে হচ্ছে মর্নিং এ। আর অ্যাজমা পেশেন্ট গুলোর ক্ষেত্রে কাপ ইউজুয়ালি ড্রাই থাকে, তাহলে অ্যাজমার ক্ষেত্রে ইউজুয়ালি প্রোডাক্টিভ কাপ একটু কমন না, তো এই ড্রাই কাপটা বেশি থাকবে হচ্ছে অ্যাট নাইটে। লাং ক্যান্সার, টিবি দুইটা রিপ্রেজেন্টেশন অলমোস্ট সিমিলার থাকে। পেশেন্টের ক্রনিক কাপ থাকে, ইউজুয়ালি ড্রাই থাকে, সামটাইমস প্রোডাক্টিভ হইতে পারে। এর সাথে পেশেন্টের হিমোপ্টাইসিস থাকে। তাহলে সিওপিডি এবং অ্যাজমাতে ইউজুয়ালি হিমোপ্টাইসিস আমরা পাই না। লাং ক্যান্সার এবং টিবি এগুলোতে পেশেন্টের হিমোপ্টাইসিস থাকবে। তাহলে এই দুটার ভিতরে আলাদা করবো কিভাবে? তাহলে টিবির ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টের ফিভার থাকে অথবা কন্ট্যাক্ট হিস্ট্রি থাকতে পারে। আর লাং ক্যান্সার ইউজুয়ালি স্মোকারদের বেশি হবে, র্যাপিড ওয়েট লস থাকবে, সাথে টিউমার মেটাস্টেসিস বা হচ্ছে প্যারানিওপ্লাস্টিসের ফিচার্স এগুলো থাকতে পারে। তাহলে অ্যাজমা, সিওপিডি, টিবি অ্যান্ড লাং ক্যান্সার এগুলো হচ্ছে মেইনলি ক্রনিক কাফের কজ। এর সাথে আরো দুইটা যোগ হবে, একটা হচ্ছে ইন্টেশিয়াল ফাইব্রোসিস আর একটা হচ্ছে ব্রঙ্কিয়েক্টাসিস। তাহলে সিওপিডি, অ্যাজমা, লাং ক্যান্সার, টিবি, ব্রঙ্কিয়েক্টাসিস অ্যান্ড ইন্টেশিয়াল ফাইব্রোসিস। তাহলে আমরা যদি ক্রনিক কাফের কজ চিন্তা করি তাহলে মোটামুটি এই ছয়টা দিলে আমাদের বেশিরভাগ পেশেন্ট কাভারেজ হয়ে যায়। ইন্টেশিয়াল ফাইব্রোসিস এবং ব্রঙ্কিয়েক্টাসিস এই দুটোর ভিতরে মেইন পার্থক্য হচ্ছে ইন্টেশিয়াল ফাইব্রোসিস ইউজুয়ালি থাকবে ড্রাই কাপ আর ব্রঙ্কিয়েক্টাসিস থাকবে প্রোডাক্টিভ কাপ। আর এক্সামিনেশন ফাইন্ডিংস আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে ইন্টেশিয়াল ফাইব্রোসিস আমরা কি পাই, ফাইন ক্র্যাকলস পাই নট অল্টার্ড উইথ কাপ, আর ব্রঙ্কিয়েক্টাসিস পাই কোর্স ক্র্যাকলস দ্যাট অল্টার্ড উইথ কাপ। তাহলে এই কয়েকটা ডিজিজের যারা ক্রনিক কাপ নিয়ে প্রেজেন্ট করে এদের কাপের প্যাটার্ন দেখে কাপটা কখন বেশি হইতেছে, এটা কি প্রোডাক্টিভ নাকি ড্রাই কাপ, পারসিস্টেন্ট কিনা, আর এর সাথে অ্যাসোসিয়েটেড কি কি ফিচার আছে, এক্সামিনেশন ফাইন্ডিংস কি, এগুলো দেখে আমাদেরকে ডায়াগনোস করতে হবে। নিউমোনিয়া ইউজুয়ালি প্রেজেন্ট করে ড্রাই কাপ নিয়ে, লেটার প্রোডাক্টিভ হইতে পারে, এর সাথে পেশেন্টের ফিভার থাকে। তবে নিউমোনিয়া ইউজুয়ালি ডায়াগনোসিস হিসেবে কমই আসে। নিউমোনিয়া কোশ্চেন আসলে ইউজুয়ালি জানতে চাইবো হচ্ছে কোন অর্গানিজম হয়েছে। এটা আমরা যখন নিউমোনিয়া পড়বো তখন একটু ডিসকাস করবো যে কি কি ফিচার দেখে আমরা অর্গানিজম আলাদা করতে পারবো। এর পাশে ড্রাগের মধ্যে ইম্পর্টেন্ট একটা ড্রাগের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে এসি ইনহিবিটর। তাহলে এসি ইনহিবিটরের অ্যাডভার্স ইফেক্ট আমরা যখন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে এটা ফার্স্ট ডোজ পোস্টাল হাইপারটেনশন করতে পারে, তারপর হচ্ছে ড্রাই কাপ করতে পারে, হাইপোক্যালিমিয়া, রেনাল ইমপ্যায়ারমেন্ট করে, আর টেরাটোজেনিসিটি করতে পারে। তাহলে কোনো পেশেন্ট যদি এসি ইনহিবিটর দেওয়ার পরে ড্রাই কাপ ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর চেঞ্জ করে আমরা এআরবি বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো ইউজ করতে পারি। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের এসি ইনহিবিটর খুব কমনলি ইউজ করি। প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনেক পেশেন্ট পাইতে পারি যেগুলো দেখাচ্ছে ড্রাগ দেওয়ার পরে পেশেন্টের কাপ ডেভেলপ করছে। তাহলে এটা ইনিশিয়ালি ডেভেলপ করতে পারে, আবার অনেক দিন পরে গিয়েও ডেভেলপ করতে পারে। তাহলে ড্রাই কাপের পেশেন্ট কমপ্লেন করলে তাদেরকে ড্রাগ হিস্ট্রি নিতে হবে। দেন হচ্ছে জার্ড। তাহলে জার্ডের পেশেন্টগুলো অনেক সময় কাপ নিয়ে প্রেজেন্ট করে এবং এদের কাপ প্যাটার্ন ইউজুয়ালি অনেকটা অ্যাজমা মতন থাকে, ড্রাই কাপ থাকে, রাতে বেশি হয়। এর সাথে পেশেন্টের হার্ট বার্ন, অ্যাসিড রিফ্লাক্স এগুলো হিস্ট্রি থাকবে, তাহলে পেশেন্টকে শুনতে হবে এগুলা। আর এটা হচ্ছে ইউজুয়ালি ওবেস পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়। কজেস অফ কাপ ইন কনটেক্সট অফ নর্মাল রেসপিরেটরি এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন। তাহলে এটা পরীক্ষায় এত বেশি আসে না, তবে এটা প্র্যাকটিক্যাল লাইফে বেশি ইম্পর্টেন্ট।
পরীক্ষায় আসতে পারে। তাহলে কোনো একটা পেশেন্ট ক্রনিক কাপ নিয়ে আসছে, কিন্তু আমরা এক্সামিনেশন করে তার কোনো ফাইন্ডিংস পাইতেছি না। আবার হচ্ছে ইনজেকশন করলেও দেখা যাচ্ছে বেশিরভাগ ইনজেকশন নরমাল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি কজ চিন্তা করবো? তাহলে ফার্স্ট হচ্ছে পোস্ট নেজাল ড্রিপ বা সাইনাস ডিজিজ, দেন হচ্ছে জার্ড, তারপর হচ্ছে কাফ হাইপার সেন্সিটিভিটি, আর ড্রাগসের মধ্যে এস ইনহিবিটর। আরেকটা ডিজিজ যেটা ক্রনিক কাফে প্রেজেন্ট করে কিন্তু ইউজুয়ালি কোনো ফাইন্ডিংস পাওয়া যায় না, সেটা হচ্ছে কাপ ভ্যারিয়েন্ট অ্যাজমা। তাহলে এটাও মাথায় রাখতে হবে। তাহলে এই কজ গুলাতে ইউজুয়ালি দেখা যায় পেশেন্ট ক্রনিক কাপ নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু এক্সামিনেশন করলেও আমরা কোনো ফাইন্ডিংস পাই না। আবার ইনভেস্টিগেশন করলেও দেখা যায় বেশিরভাগ ইনভেস্টিগেশন গুলো নর্মাল আসে। ব্রেথলেসনেস দরকার নেই। এবার হচ্ছে ক্রনিক এক্সারশনাল ব্রেথলেসনেস। তাহলে রেসপিরেটরি সিস্টেমে একটা প্রেজেন্টেশন আমরা পেলাম, কাপ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। দেন একটা হচ্ছে এক্সারশনাল ব্রেথলেসনেস নিয়ে। এক্সারশনাল ব্রেথলেসনেস এর মধ্যে প্রথমে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সিওপিডি। তাহলে সিওপিডি পেশেন্টগুলো ইউজুয়ালি যখন হাঁটা চলা করে বা মুভমেন্ট করে, তখন তাদের এক্সারশনাল ব্রেথলেসনেস হতে পারে। এরপর হচ্ছে পেশেন্টের অর্থোপনিয়া থাকতে পারে। তাহলে এগুলো দেখে পেশেন্টের এক্সারশনাল ডিসনিয়া, অর্থোপনিয়া এগুলো দেখে অনেক সময় মনে হতে পারে যে পেশেন্টের কার্ডিয়াক কজ আছে। তাহলে সিওপিডি এবং হার্ট ডিজিজের প্রেজেন্টেশন অনেক সময় একই রকম আসতে পারে যদি পেশেন্ট এক্সারশনাল ব্রেথলেসনেস শুধু প্রেজেন্ট করে। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, তার প্রিভিয়াস কোনো এনজাইন আছে কিনা বা ইনফেকশন আছে কিনা, বা কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে কিনা। তাহলে এগুলো দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপর সেই অ্যাজমা। তাহলে অ্যাজমাতে ইউজুয়ালি হয় কখন? এটাতে কাপটা বিষয় নাইটে, এবং এই পেশেন্টগুলো অনেক সময় রাতের বেলা ঘুম ভেঙে যায় ডিউ টু ব্রেথলেসনেস অ্যান্ড চেস্ট টাইটনেস অ্যান্ড হুইস। ভ্যারিয়েবিলিটি উইদিন অ্যান্ড বিটুইন ডেজ ইজ আ হলমার্ক অফ অ্যাজমা। তাহলে অ্যাজমা পেশেন্টগুলো সাডেন এক্সারশন হতে পারে। আবার অনেক সময় পেশেন্টের দেখা যাচ্ছে ইন বিটুইন অ্যাটাক পেশেন্ট নর্মাল হয়ে যেতে পারে, এদের সময় কোনো কাপ নাই, কোনো ব্রেথলেসনেস নাই। তাহলে এদেরকে সিজনাল এবং ডায়ানাল ভ্যারিয়েশন থাকতে পারে, মানে সবসময় পারসিস্টেন্ট থাকবে এমন না। তাহলে পারসিস্টেন্ট কোথায় থাকে এটা আমাদের জানা লাগবে। ইন্টারস্টিশাল লাং ডিজিজ বা আইএলডি, এইগুলোতে কি হয়, এখানে যে কাপ এবং ব্রেথলেসনেস থাকে এগুলো থাকে রিলেন্টলেস অ্যান্ড প্রোগ্রেসিভ। তাহলে এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। তাহলে অ্যাজমাতে ড্রাই কাপ থাকে, ইন্টারস্টিশাল লাং ডিজিজের ড্রাই কাপ থাকে, দুইটাতে ব্রেথলেসনেস থাকতে পারে। তবে অ্যাজমাতে কি হবে, রিল্যাপসিং রিমিটিং প্যাটার্ন টাইপের, কখনো ভালো থাকবে রোগী, কখনো অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে। আবার কখনো দেখা যাচ্ছে কোনো সিমটমস নাই, একদম পুরোপুরি নর্মাল মানুষ পার্সনের মতো। কিন্তু ইন্টারস্টিশাল লাং ডিজিজ যেটা, সেটা হচ্ছে রিলেন্টলেসলি প্রোগ্রেসিভ, মানে এটা যে ইনভিটেশন ভালো থাকার সম্ভাবনা কম, এটা আস্তে আস্তে খারাপের দিকে হইতে থাকে। তাহলে এরকম যদি কোনো পেশেন্ট আসে ড্রাই, রিস্ট্রেসিং এন্ড পারসিস্টেন্ট কাপ এবং আস্তে আস্তে এটা প্রোগ্রেসিভলি খারাপ হইতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারস্টিশাল লাং ডিজিজ কনসিডার করবো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা হচ্ছে pleurotic chest pain in a patient with chronic breathlessness, particularly if it occurs in more than one site over time, should raise suspicion of thromboembolic disease. তাহলে ইউজুয়ালি ইনফেক্টিভ কজ গুলাতে, বিশেষ করে নিউমোনিয়াতে আমরা প্লুরাইটিক চেস্ট পেন পাই। তবে এটা হচ্ছে একটা সার্টেন লোকেশনে থাকে। যদি কোনো পেশেন্টের ক্রনিক হিস্ট্রি থাকে, মাল্টিপল সাইটে প্লুরাইটিক চেস্ট পেন থাকে এবং ক্রনিক ব্রেথলেসনেস থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে থ্রোম্বোএম্বোলিক ডিজিজটা মাথায় রাখতে হবে। Morning headache in patient with breathlessness is suggestive of carbonic retention and respiratory failure. তাহলে এটা আবার পরে আসবে, এটা এখানে আমরা ডিসকাস করতেছি না। কজেস অফ ব্রেথলেসনেস, তাহলে শ্বাসকষ্টের কজ আমরা নর্মালি সবাই জানি কি কারণে ব্রেথলেসনেস হইতে পারে। এখানে কার্ডিওভাস্কুলার কজ দেওয়া আছে, এগুলো খুব সহজে মনে থাকে, এগুলো আমাদের মতো মাথা ব্যথা নাই। আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে আদার্স যে কজগুলো আছে এগুলো একটু অ্যাটিপিক্যাল। তাহলে কোনো পেশেন্ট এক্সারশনাল ডিসনিয়া বা এক্সারশনাল শর্টনেস বা ব্রেথ নিয়ে প্রেজেন্ট করলে, তাহলে তাদের ক্ষেত্রে সিভিয়ার অ্যানিমিয়াটা আমাদের মাথায়, তাহলে এক্সামের সময় দেখতে হবে পেশেন্ট অ্যানিমিয়া আছে কিনা। ওবেস পেশেন্টের ক্ষেত্রে নর্মালি ডিসনিয়া থাকতে পারে। এরপর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। তাহলে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন এগুলো আমরা খুব কমনলি ডিল করি। আর মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে অ্যাসিডোসিস হলে সেক্ষেত্রে পেশেন্টের হাইপারভেন্টিলেশন হতে পারে, পেশেন্টের ব্রেথলেসনেস হতে পারে।
এর মধ্যে ডায়াবেটিক কিটোসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, ইউরেমিয়া, ওভারডোজ অফ স্যালিসাইলেট, ইথানল, ইথাইলিন গ্লাইকল পয়জনিং। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমরা এক্সামিনেশন করলে তেমন কোনো ফাইন্ডিংস পাবো না। তাহলে কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি কজে যদি পেশেন্ট ব্রেথলেসনেস প্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে লাংসে বা কার্ডিয়াক যদি আমরা প্রিকার্ডিয়াম অস্কালটেট করি, তাহলে এক্ষেত্রে কিছু না কিছু ফাইন্ডিংস ইউজুয়ালি পাওয়া যাবে। কোনো পেশেন্ট যদি দেখে সিভিয়ার ব্রেথলেসনেস হচ্ছে কিন্তু আমরা তাকে এক্সামিন করে কোনো ফাইন্ডিংস পাইতেছি না, লাংস ক্লিয়ার, প্রিকার্ডিয়ামেও কোনো ফাইন্ডিংস নাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে মেটাবলিক অ্যাসিডোসিস, সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন এবং সিভিয়ার অ্যানিমিয়া, তিনটা জিনিস মাথায় রাখতে হবে। অ্যানিমিয়াটা এক্সামিনেশন করলে পাওয়া যাবে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস এই ক্ষেত্রে ইউজুয়ালি আমরা এক্সামিনেশন করলে তেমন কোনো ফাইন্ডিংস পাবো না। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রিটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে পেশেন্ট আগে থেকে ডায়াবেটিক কিনা, তারপর হচ্ছে যে কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, পেশেন্ট আগে থেকে রেনাল ফেলার বা সিকিডি পেশেন্ট কিনা, এই হিস্ট্রিগুলো তখন নিতে হবে। এটা হচ্ছে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। তাহলে এটা আমরা খুব কমনলি ওয়ার্ডে পাই, বিশেষ করে ইমার্জেন্সিতে পাওয়া যায়, ইয়ং ফিমেল পেশেন্টগুলো বেশি এই ধরনের প্রেজেন্ট করে। তাহলে কি কি ফিচার দেখে বোঝা যাবে যে পেশেন্টের সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন আছে? তাহলে এগুলো একটু রিডিং দেখলে বুঝতে পারবেন। আমাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পেশেন্টের এবিজি ফাইন্ডিংসটা, এটা পরীক্ষায় লাগে। তাহলে এই পেশেন্টগুলো যেহেতু কোনো কার্ডিও রেসপিরেটরি কোনো কজ নাই, এটা সাইকোলজিক্যাল বা ফাংশনাল একটা ডিজিজ, সো এখানে অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অক্সিজেন এটা নর্মাল থাকবে। আর পেশেন্টের যেহেতু হাইপার ভেন্টিলেশন করে এই পেশেন্টগুলা, সো কি কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি এক্সেল করবে, এর ফলে আমরা কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার এটা কম পাবো। তাহলে এক্ষেত্রে পিসিও থাকবে লো। আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু বেশি বেশি এক্সেল করছে, সো পেশেন্টের রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করবে। তাহলে এরপরে আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডার গুলো আসবে, যেটা একটু কমপ্লিকেটেড। তাহলে অ্যাসিড বেস ডিসঅর্ডার মনে রাখার জন্য আমাদেরকে সব মানে সিম্পলি যেটা মনে রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে অ্যাসিড। এটা কেন বলা হইতেছে এটা ডিটেলস আছে, ডিটেলস আমাদের জানা এখন আপাতত না জানলে হবে। আর বাইকার্বনেট মানে হচ্ছে অ্যালকালি। তাহলে এবিজি ইন শর্ট বোঝার জন্য আমাদের এই টার্মটা মাথায় রাখতে হবে। কার্বন ডাইঅক্সাইড যখন বাড়বে তাহলে সেটা হবে অ্যাসিডোসিস, এবং এটাকে বলা হয় রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস। বাইকার্বনেট যদি বাড়ে তাহলে এটা হবে হচ্ছে অ্যালকালোসিস, এবং এটাকে বলা হবে রেনাল অ্যালকালোসিস, সরি মেটাবলিক অ্যালকালোসিস। একইভাবে কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, এটা মানে হচ্ছে অ্যাসিড কমে যাচ্ছে। অ্যাসিড কমে যাওয়া মানে হচ্ছে অ্যালকালোসিস কন্ডিশন ডেভেলপ করবে, তাহলে এটা বলা হবে রেসপিরেটরি অ্যালকালোসিস। আর বাইকার্বনেট আয়ন যদি কমে যায়, তার মানে এক্ষেত্রে আমাদের অ্যালকালি কমে যাচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে সহজে মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে রেসপিরেটরি রিলেটেড, এবং এটা হচ্ছে অ্যাসিড এক ধরনের বলা যায়। কার্বন ডাইঅক্সাইড বাড়লে সেটা অ্যাসিডোসিস, কমলে হচ্ছে অ্যালকালোসিস। আর বাইকার্বনেট হচ্ছে মেটাবলিকের সাথে রিলেটেড, এবং এটা হচ্ছে অ্যালকালি। বাইকার্বনেট যদি বাড়ে তাহলে মেটাবলিক অ্যালকালোসিস, বাইকার্বনেট যদি কমে যায় তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। এগুলো কেন অ্যাসিড বা অ্যালকালি বলা হচ্ছে এটা আবার আলাদা রিঅ্যাকশন দিয়ে, মানে কার্বনিক অ্যাসিড থেকে কিভাবে আসতেছে না আলাদা মেকানিজম আছে, জাস্ট এইটুকু জানলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই পেশেন্টগুলো যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি এক্সেল করে, হাইপারভেন্টিলেশন হয়, তাহলে এক্ষেত্রে আমাদের পাশের সব কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, এবং যেহেতু কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে সব পেশেন্টের অ্যালকালাইসিস হবে, এবং এটাকে বলা হবে রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া মানে আমরা বললাম অ্যাসিড কমে যাওয়া। অ্যাসিড কমে গেলে এখানে কি হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করবে। এটাকে কম্পেনসেট করার জন্য আমাদের ব্লাডে যে বাফার গুলো আছে
এটা তখন কি করে, হাইড্রোজেন গুলো ছেড়ে দেয়। হাইড্রোজেন গুলো ছেড়ে দিলে এই বাফারগুলোর যে নেগেটিভ পার্টটা থাকে, হাইড্রোজেনের সাথে বাফারের নেগেটিভ পার্ট থাকে, তাহলে হাইড্রোজেনটা যখন ছেড়ে দেয়, যে নেগেটিভ কম্পোনেন্টটা আছে এটা তখন ফ্রি থাকে। এর সাথে তখন আমাদের ক্যালসিয়াম আয়ন এসে বাইন্ড করে। এর ফলে কি হয়, ব্লাডে আমাদের আয়নের যে ক্যালসিয়াম আয়ন আছে সেটা কমে যায়। এর ফলে পেশেন্টের টিটেনি ডেভেলপ করতে পারে। টিটেনি, প্যারাস্থেসিয়া এগুলো ডেভেলপ করতে পারে। তাহলে অ্যাসোসিয়েটেড ডিজিটাল অ্যান্ড অল পেরিওরাল প্যারাস্থেসিয়া থাকতে পারে। এর সাথে অনেক সময় পেশেন্টের টিটেনিও থাকতে পারে। তাহলে আমরা একটা কজ পড়ছিলাম যখন হাইপোক্যালসিয়ামের কজ পড়েছিলাম এন্ডোক্রাইনোলজিতে। তাহলে হাইপোক্যালসিমিয়ার একটা কজ ছিল হাইপার ভেন্টিলেশন। তাহলে এই কন্ডিশনে কি হয়, আমাদের আয়োনাইজড ক্যালসিয়াম আয়ন যেটা আছে সেটা কমে যায়, কিন্তু টোটাল ক্যালসিয়ামে কোনো চেঞ্জ হয় না, টোটাল ক্যালসিয়ামটা নর্মাল থাকবে। তাহলে হাইপার ভেন্টিলেশন বা রেসপিরেটরি অ্যালকালোসিসে আমাদের হাইপোক্যালসিয়াম ডেভেলপ করতে পারে, তবে এক্ষেত্রে টোটাল ক্যালসিয়ামে কোনো পরিবর্তন হয় না। আর এর উল্টো ঘটনা ঘটতে পারে এসিডোসিসের ক্ষেত্রে, দরকার নেই। তাহলে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন আমরা কি এবিজি ফাইন্ডিংস পাবো? পার্শিয়াল প্রেশার অক্সাইড নর্মাল থাকবে, ডিউ টু হাইপারভেন্টিলেশন পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, পেশেন্টের রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করবে, আর হচ্ছে হাইপোক্যালসিয়াম ডেভেলপ করতে পারে, আয়োনাইজড ক্যালসিয়ামটা এখানে কমে যেতে পারে, তবে টোটাল ক্যালসিয়ামটা নর্মাল থাকে। এর পাশে ক্লাবিং। তাহলে ক্লাবিং এর কজে বোঝার তেমন কিছু নাই, এটা মুখস্থ করতে হবে পুরোপুরি। তাহলে দুই ভাবে হইতে পারে, একটা কনজেনিটাল ফেমিলিয়া 5-10% ক্ষেত্রে, আর 90% ক্ষেত্রে থাকে অ্যাকুয়ার্ড কজ। তাহলে অ্যাকুয়ার্ড কজের মধ্যে আমাদের লাংস কজ আছে, কার্ডিওভাস্কুলার কজ আছে, জিআইটি কজ আছে, আর কিছু আদার্স কজ আছে। তাহলে এগুলো একটু মুখস্থ করে নিবেন, এখানে বোঝার তেমন কিছু নাই। এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিওপিডি, অ্যাজমা অ্যান্ড সার্কোরেসিস, এই কন্ডিশন গুলোতে ইউজুয়ালি ক্ল্যাপিং থাকে না। তাহলে এটা অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়, সার্কোরেসিস, ইন্টারশাল ফাইব্রোসিস, সরি পালমোনারি ফাইব্রোসিস, সার্কোরেসিস, এগুলো ফিজ অনেক সময় সিমিলার প্রেজেন্টেশন থাকে। আলাদা করবো, এখানে ক্ল্যাপিং একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। তাহলে অ্যাজমা, সিওপিডি এবং সার্কোরেসিসে ক্ল্যাপিং থাকবে না। এর পাশে হিমোপ্টাইসিস। তাহলে হিমোপ্টাইসিসও আমাদের জন্য ইম্পর্টেন্ট। হিমোপ্টাইসিসের কিছু প্যাটার্ন দেখে আমরা আন্ডারলাইং কজ মানে একটু ক্লু পাইতে পারি। সেটা হচ্ছে যদি কোনো পেশেন্টের রিপিটেড স্মল হিমোপ্টাইসিস থাকে বা ব্লাড স্টেকিং স্পুটাম থাকে, তাহলে এটা ইউজুয়ালি সাজেস্ট করে লাং কার্সিনোমা। তাহলে কোনো একটা স্মোকার পেশেন্ট যদি আমরা রিপিটেটিভ হিমোপ্টাইসিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা চিন্তা করবো সিএ লাং। আবার আরেকটা পেশেন্ট এটা হিমোপ্টাইসিস নিয়ে প্রেজেন্ট করছে কিন্তু তার ফিভার আছে, নাইট সোয়েটিং আছে, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো টিউবারকুলোসিস। তাহলে কোনো পেশেন্ট হিমোপ্টাইসিস নিয়ে প্রেজেন্ট করলে তার স্মোকিং হিস্ট্রি আছে কিনা, ফিভার আছে কিনা, কন্ট্যাক্ট উইথ টিবি আছে কিনা, ওয়েট লস আছে কিনা, এই হিস্ট্রিগুলো আমাদেরকে মাস্ট নিতে হবে। এরপর হচ্ছে লিম্ফেডনোপ্যাথি আছে কিনা, এটা এক্সামিনেশন করে দেখতে হবে। আরেকটা পরীক্ষা আসে সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক ব্রঙ্কিয়াল হেমোরেজ কোথায় কোথায় হতে পারে। তাহলে ম্যাসিভ হেমোরেজ হতে পারে কয়েকটা কন্ডিশনে, এটা হচ্ছে লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াক্টোসিস এন্ড ইন্ট্রাক্যাভিটারি মাইসোটোমা। এছাড়া ভাস্কুলাইটিসের পেশেন্টগুলো অনেক সময় হিমোপ্টাইসিস প্রেজেন্ট করতে পারে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের হেমাচুরিয়া থাকবে, র্যাশ থাকবে, ডিজিটাল ইনফেকশন থাকতে পারে, জয়েন্ট পেইন থাকতে পারে, র্যাশের মধ্যে ইউজুয়ালি পালপুল থাকে। এছাড়া পেশেন্ট অনেক সময় গ্লোমেরুলোনেফ্রাইটিসে ফিসার থাকতে পারে। একইভাবে কজ অফ হিমোপ্টাইসিস এটাও মুখস্থ করা লাগবে। এখানে একটা জিনিস একটু মনে রাখবেন, সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল ডিজিজগুলোর মধ্যে অ্যাকিউট ব্রঙ্কাইটিসটা হিমোপ্টাইসিস প্রেজেন্ট করে, ক্রনিক ব্রঙ্কাইটিসটা কিন্তু এখানে নাই। আর লাং ভাস্কুলার ডিজিজের মধ্যে আছে পালমোনারি ইনফেকশন, গুড পাস্টর ডিজিজ, পলিহাইড্রাইটিস নোডোসা, ইডিওপ্যাথিক পালমোনারি হিমোসিডোসিস। এখানে একটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে জিপিএ। তাহলে গ্রানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস বা ওয়েজিনাস গ্রানুলোম্যাটোসিস, এটা কিন্তু অনেক সময় হিমোপ্টাইসিস প্রেজেন্ট করতে পারে। এরপরে কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে অ্যাকুট লেভ ভেন্ট্রিকুলার ফেলার, মাইটেরিয়াস, সেভারিটি এনিজম।
তাহলে সিভিএস এর ডিসগুলো হিমোটাইসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, এটা আমার থাকতে লাগবে। তাহলে ইউজুয়ালি হিমোটাইসিসের কজগুলো বেশিরভাগই হচ্ছে লাংস কজ। তাহলে যেগুলো কার্ডিওভাস্কুলার এগুলো একটু অ্যাটিপিক্যাল, এই জন্য এগুলো হচ্ছে অনেক সব পরীক্ষা থেকে বেশি আসে। এছাড়া কোনো পেশেন্ট যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে, যেমন লিউকোমিয়া, হিমোফিলিয়া, বা যদি পেশেন্ট অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হিমোটাইটিস হতে পারে। তো এগুলো আমাদের পরীক্ষার জন্য এত লাগে না। আমাদের পরীক্ষার জন্য মেইনলি লাগবে হচ্ছে লাং ভাস্কুলার ডিজিজ গুলা আর কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলা, এগুলা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ইনসিডেন্টাল পালমোনারি নোডিউল, এটা জাস্ট এমসিকিউর জন্য একবার রিডিং দেখে রাখতে পারেন, পরীক্ষায় খুব একটা আসে না। ফিচার্স অন সিটি স্ক্যান কনসিস্টেন্ট উইথ বিনাইন লেশন, তাহলে এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য লাগবে, আবার প্র্যাকটিক্যাল লাইফও লাগবে। তাহলে প্রথম হচ্ছে সাইজ, যদি লেস দেন 5 মিলিমিটার ইন ডায়ামিটার থাকে এবং ভলিউম যদি লেস দেন 80 কিউবিক মিলিমিটার থাকে। যদি পেশেন্টের লেশন গুলাতে, নোডুল গুলাতে ক্যালসিফিকেশন থাকে বা ম্যাক্রোস্কোপিক ফ্যাট থাকে। আরেকটা হচ্ছে যদি পেরিফেশিয়াল লিম্ফ নোড এবং সাবপুলার লিম্ফ নোড থাকে উইথ লেন্টিফর্ম অর ট্রায়াঙ্গুলার শেপ, তাহলে এই ধরনের ফিচারগুলো থাকলে এটা ইন্ডিকেট করে যে এটা ইউজুয়ালি বিনাইন নোডিউল। এটা হচ্ছে ক্লিনিক্যাল এন্ড রেডিওগ্রাফিক ফিচার্স ডিস্টিংগুইশিং বিনাইন ফ্রম ম্যালিগন্যান্ট নোডিউল। তাহলে কি কি ফিচার থাকলে আমরা একটা নোডুল যদি পাই সেটাকে আমরা ম্যালিগন্যান্ট চিন্তা করবো। তাহলে ফার্স্ট হচ্ছে সাইজ, নোডুলের সাইজ যদি মোর দ্যান 3 সেন্টিমিটার হয় তাহলে এটা মোস্ট লাইকলি হচ্ছে ম্যালিগন্যান্ট নোডিউল। যদি মার্জিনটা হয় স্পেকুলেটেড, স্পেকুলেট বলতে স্পাইক 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 থাকে যদি, তাহলে সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করে যে ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনা বেশি। বিনাইন যে নোডুল এগুলো ইউজুয়ালি স্মুথ মার্জিন থাকবে। এবার হচ্ছে ক্যালসিফিকেশন এন্ড ফ্যাট, এটা এর আগে আমরা এখানে আগে উপরে দেওয়া ছিল যে ক্যালসিফিকেশন ফ্যাট থাকলে এগুলো ইউজুয়ালি বিনাইন নোডুল ইন্ডিকেট করে। এরপর হচ্ছে আপার লোবে, তাহলে আপার লোবে ইউজুয়ালি লাং ক্যান্সার গুলো বেশি হয়। এজ এবং স্মোকিং হিস্ট্রি, তাহলে বয়স যত বেশি হবে সেটা নোডুলটা ম্যালিগন্যান্ট হওয়ার রিস্ক তত বেশি। স্মোকিং হিস্ট্রি থাকলে এটা ম্যালিগন্যান্ট হওয়ার রিস্কটা বেশি। আর অনেক সময় আসছে কার্সিনোজেন বা কিসে কিসে এক্সপোজারে লাং ক্যান্সার রিস্ক বাড়ে, তাহলে অ্যাসবেস্টস, সিলিকা, ইউরেনিয়াম এন্ড রেডন এগুলো এক্সপোজার থাকলে লাং ক্যান্সার রিস্ক বাড়ে। তাহলে এখানে পরীক্ষার কোশ্চেন আসতে পারে দুই ভাবে, একটা আসতে পারে হচ্ছে যে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর ম্যালিগন্যান্ট নোডিউল, অথবা একটা আসতে পারে যে হচ্ছে যে কোন কোন সাবস্টেন্স এক্সপোজার বা কার্সিনোজেনিক কোনগুলা ফর লাং ক্যান্সার। তাহলে অ্যাসবেস্টস, সিলিকা, ইউরেনিয়াম এবং রেডন। আর এখানে মনে রাখা লাগবে যে কোল ডাস্ট হচ্ছে লাং ক্যান্সার রিস্ক ফ্যাক্টর না। তাহলে এমসিকিউ দিলে ইউজুয়ালি চারটা অপশনের সাথে অনেক সময় কোল ডাস্ট অ্যাড করে দেয়। তাহলে কোল ডাস্ট এক্সপোজার হলে সেক্ষেত্রে পেশেন্টের সিওপিডি হওয়ার রিস্ক থাকে বেশি। অনেক সময় পেশেন্টের নিউমোনিয়া বা পালমোনারি ইনফেকশন হওয়ার রিস্ক গুলো বেশি হতে পারে, তবে ইউজুয়ালি এটা লাং ক্যান্সার করে না। এরপর আসে অ্যানাদার প্রেজেন্টেশন, সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন। তাহলে ইফিউশন আমরা কখন বলবো, যখন প্লুরাল স্পেসে ফ্লুইড জমা হবে। প্লুরাল স্পেস যদি পাস জমা হয় সেটাকে বলা হয় এমপাইমা, যদি ব্লাড জমা হয় তাহলে বলা হয় হেমোথোরাক্স, আর কাইল অ্যাকুমুলেশন হলে সেটাকে বলে কাইলোথোরাক্স। প্লুরাল ইফিউশন হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ট্রান্সুডেটিভ ইফিউশন আর একটা হচ্ছে এক্সুডেটিভ ইফিউশন। তাহলে ট্রান্সুডেটিভ ইফিউশন কি কারণ হয়, একটা হচ্ছে যদি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যায়, আর একটা হচ্ছে যদি অসমোটিক প্রেসার কমে যায়। তাহলে এগুলো হয় ইউজুয়ালি আমরা যদি ইনশর্ট মনে রাখি অর্গান ফেলার গুলা যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে ট্রান্সিটিভ ইফেকশনটা বেশি হয়, হার্ট ফেলল, লিভার ফেলল, রেনাল ফেলল বা নেফ্রোটিক সিনড্রোম। এবং অসমোটিক প্রেসার কমতে পারে, যেমন হচ্ছে যদি ম্যাল নিউট্রিশন থাকে বা হাই প্রোটিনেমিয়া থাকে, তাহলে এগুলোতে ইউজুয়ালি ট্রান্সিটিভ ইফেকশন হয়। আর এক্সুডেটিভ ইনফিউশন এটা হয় মেইনলি ডিউ টু মাইক্রোভাস্কুলার প্রেসার ইনক্রিজ বাই ডিজিজ প্রসেস ইনভলভিং প্লুরা অর ইনজুরি টু অ্যাডজেসেন্ট লাং। তাহলে এটা হয় মেইনলি হচ্ছে ইনফেকশন, ইনফ্লামেশন বা ম্যালিগন্যান্ট কজ এগুলোতে। এরপর একটা বক্স আছে কজেস অফ প্লুরাল ইফিউশন। তাহলে এখানে আমাদের মোস্ট কমনলি আমাদের ওয়ার্ডে যেগুলো পাই আর কি কমনলি, একটা হচ্ছে নিউমোনিয়া, টিবি আর ম্যালিগন্যান্ট ডিজিজ। তাহলে এই তিনটাই মেইনলি থাকে। আর একটা থাকতে পারে যেগুলোতে হচ্ছে ট্রান্সিটিভ ইনফেকশন হয়, যেমন কার্ডিয়াক ফেলার, তারপর হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া, এরপর হচ্ছে হাইপোপ্রোটিনের মধ্যে আবার আছে নেফ্রোটিক সিনড্রোম, লিভার ফেলার, ম্যাল নিউট্রিশন। তাহলে এগুলোই মেইনলি হচ্ছে প্লুরাল ইফিউশনে প্রেজেন্ট করে। এছাড়া আরো কিছু কজ আছে, এগুলো একটু দেখে নিবেন। আর এর মধ্যে একটা ইম্পর্টেন্ট আছে মেক সিনড্রোম।
যেখানে ওভারিয়ান টিউমার থাকে, সাথে প্লুরাল লিউফিউশন এবং অ্যাসাইটিস থাকে। আর কোন কোন কন্ডিশনে আমাদের বায়োলেটাল লিউফিউশন থাকে, এটা একটু আলাদা করে পড়তে হবে। বায়োলেটাল প্লুরাল লিউফিউশনের কজগুলো কি কি। তাহলে যেগুলো ট্রানজিটিভ লিউফিউশন, এগুলো ইউজুয়ালি হচ্ছে বায়োলেটাল প্লুরাল লিউফিউশন করে। এগুলো হচ্ছে প্লুরাল লিউফিউশনের কজেস এন্ড ফিচার্স। তাহলে এখান থেকে আমাদের কয়েকটা ডিজিজ পড়তে হবে, যেগুলো ক্যারেক্টারিস্টিক্স আমাদের হচ্ছে পরীক্ষার জন্য লাগবে। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সবগুলাই অলমোস্ট এক্সিকিউটিভ, শুধু একটা আছে ট্রানজিটিভ, সেটা হচ্ছে কার্ডিয়াক ফেলার। এটা আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। তাহলে টিভির ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি কি আছে, ফার্স্ট হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ ফ্লুইড। তাহলে এখানে ইউজুয়ালি সেরাস ফ্লুইড থাকে এবং অ্যাপিয়ারেন্স থাকে হচ্ছে অ্যাম্বার কালার। আর এখানে প্রিডোমিনেন্ট সেল থাকবে হচ্ছে লিম্ফোসাইট। ইনভেস্টিগেশন হলে কি কি পাইতে পারি, একটা হচ্ছে পজিটিভ টিউবারকুলাম টেস্ট পাইতে পারি। প্লুরাল ফ্লুইড এক্সপ্রেশন করলে সেখান থেকে আমরা এমটি আইসোলেট করতে পারি। তবে সেন্সিটিভিটি বেশি হচ্ছে প্লুরাল বায়োপসি। তাহলে প্লুরাল বায়োপসি ক্ষেত্রে 80% ক্ষেত্রে পজিটিভ ফাইন্ডিংস পাওয়া যেতে পারে। আর একটা হচ্ছে এডিএ লেভেলটা এখানে বাড়তে পারে। ম্যালিগন্যান্ট ডিজিজটা আমাদের খুব একটা দরকার নেই। আচ্ছা, এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিউমাটয়েড ডিজিজ। তাহলে রিউমাটয়েড ডিজিজে হচ্ছে ফ্লুইড থাকবে হচ্ছে এক্সুডেটিভ টাইপ, লিম্ফোসাইট কাউন্টগুলো ইউজুয়ালি বেশি বাড়ে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি কি ফাইন্ডিংস পাওয়া যায়, এটা হচ্ছে পরীক্ষায় আসে। তাহলে একটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর এন্ড অ্যান্টিসিপি অ্যান্টিবডি পজিটিভ থাকতে পারে। ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে কোলেস্টেরল লেভেলটা বেশি থাকে, আর গ্লুকোজ লেভেলটা থাকে ভেরি লো। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রেডিকশনে কি কি ফাইন্ডিংস পাওয়া যায়, এটা পরীক্ষায় আসে। লো গ্লুকোজ, হাই কোলেস্টেরল, আর হচ্ছে পজিটিভ অ্যান্টিবডি, আর লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট ফ্লুইড। এরপর হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অ্যাসাইটিসও করতে পারে, প্লুরাল ইনফেকশনও করতে পারে। তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি, এখানে অ্যামাইলেজ লেভেলটা বেশি থাকবে। বাকি যেগুলো সেগুলো খুব একটা পরীক্ষা আসে না। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ফার্স্ট হচ্ছে ইউজুয়ালি এক্স রে করি। এক্স রে তে কি কি ফাইন্ডিংস পাওয়া যায়, এটা পরীক্ষার জন্য লাগবে না, তবে ওয়ার্ডে যেহেতু এগুলো কমনলি পাওয়া যায়, তার এই ফাইন্ডিংস গুলো দেখা লাগবে। এক্স রে তে কি ফাইন্ডিংস পেলে আমরা প্লুরাল ইনফেকশন বলবো। আর এক্স রে থেকে এক্স রে করতে, এক্স রে যদি প্লুরাল ইনফেকশন পজিটিভ পাইতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মিনিমাম 200 ml ফ্লুইড থাকা লাগবে। আর এর থেকে কম ফ্লুইড যদি আমরা ডিটেক্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি। তাহলে আল্ট্রাসাউন্ড হচ্ছে প্লেন চেস্ট এক্স রে থেকে বেশি অ্যাকুরেট ফর ডিটারমাইনিং প্রেজেন্স অফ ফ্লুইড। আল্ট্রাসাউন্ডের একটা সুবিধা হচ্ছে আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস দেখলে আমরা অনেক সময় ট্রানজিটিভ নাকি এক্সিটিভ এটা অনেক ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে যদি ক্লিয়ার হাইপিকুইক স্পেস থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে ট্রানজিটিভ প্লুরাল ইনফেকশন। আর এখানে যদি মুভিং ফ্লোটিং ডেনসিটিস থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে এক্সিটিভ ফ্লুইড। আর সেপ্টেশন থাকলে এটা ইন্ডিকেট করে এমপাইমা অথবা ডিসলভিং হিমোথোরাক্স। এর পাশে কোথায় কোথায় লো পিএইচ পাওয়া যায়, তাহলে একটা কথা আমরা বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস। এর বাইরে যদি পেশেন্টের ইনফেক্টিভ কজে প্লুরাল ইনফেকশন হয়, অথবা রাপচার্ড ইসোফেগাস বা অ্যাডভান্স ম্যালিগনেন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে পিএইচ লো থাকতে পারে। তাহলে একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে ইনফ্লামেশন রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে ম্যালিগনেন্সি, আর একটা হচ্ছে ট্রমা রাপচার্ড ইসোফেগাস। তাহলে এই কন্ডিশনগুলোতে পেশেন্টের লো পিএইচ থাকতে পারে। এরপর হচ্ছে লাইটস ক্রাইটেরিয়া। তাহলে এটা আমরা ইউজ করি এটা প্লুরাল ফ্লুইড এটা কি এক্সিটিভ নাকি ট্রানজিটিভ এটা বোঝার জন্য। তাহলে এই ক্রাইটেরিয়াটা পরীক্ষায় আগে এমসিকিউ আসছে, তাহলে এটাও মুখস্থ করতে হবে। তাহলে এখানে আমরা কি কি দেখি, একটা হচ্ছে প্লুরাল ফ্লুইড প্রোটিন দেখি, প্লুরাল ফ্লুইড এলডিএইচ দেখি, আর আমরা সেরাম প্রোটিন এন্ড এলডিএইচ দেখি। যদি প্লুরাল ফ্লুইডের প্রোটিন সেরাম প্রোটিন থেকে রেশিওতে মোর দেন 0.5 বেশি থাকে, অথবা এলডিএইচ এবং সেরাম এলডিএইচ রেশিও মোর দেন 0.6 থাকে, অথবা প্লুরাল ফ্লুইড এলডিএইচ যদি মোর দেন 2/3 অফ সেরাম এলডিএইচ থাকে, তাহলে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে সেক্ষেত্রে আমাদের ফ্লুইডটা হচ্ছে এক্সুডেটিভ। এরপর সেই এমপাইমা। তাহলে এমপাইমা কখন বলবো, যখন প্লুরাল স্পেসে পাস অ্যাকুমুলেশন হবে। এমপাইমার মোস্ট কমন কজ হচ্ছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এন্ড টিউবারকুলোসিস। এছাড়া যদি কোনো
ট্রমা বা সার্জারি পরে ইনফেকশন হয় বা ইসোফেজাল রাপচার হয় বা সাবফ্রেনিক অ্যাবসেস রাপচার হয়, সেক্ষেত্রে এমপাইমা ডেভেলপ করতে পারে। এমপাইমা কখন সাসপেক্ট করব? যদি সিভিয়ার প্লুরাটিক চেস্ট পেইন অর পারসিস্টিং অর রিকারেন্ট পাইরেক্সিয়া ডিসপাইট অ্যাপ্রোপ্রিয়েট মাইক্রোবিয়াল ট্রিটমেন্ট। তাহলে কোনো একটা পেশেন্টের নিউমোনিয়া প্রেজেন্ট করছে বা অন্য কোনো লাং ইনফেকশনে প্রেজেন্ট করছে, দেখা যাচ্ছে পেশেন্ট অ্যান্টিবায়োটিক পাওয়ার পরও পেশেন্টের কোনো রেসপন্স করতেছে না, ফিভারটা পারসিস্টেন্ট, চেস্ট পেইন পারসিস্টেন্ট এবং পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করতেছে না, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এমপাইমা চিন্তা করতে হবে। ক্লিনিক্যাল ফিচার্সে pyrexia usually high and remittent with chills and rigor, sweating, malaise. পেশেন্টের ওয়েট লস থাকতে পারে। ইনভেশন করলে WBC বেশি পাবো, CRP বেশি পাবো। লোকাল ফিচার মধ্যে কি থাকতে পারে? পেশেন্ট প্লুরাটিক চেস্ট পেইন থাকতে পারে, কোপিয়াস প্লুরাল স্পুটাম প্রোডাকশন থাকতে পারে, আর সাইন্স অফ প্লুরাল এফিউশন থাকতে পারে। ইনভেস্টিগেশন করে আমরা যদি দেখি ফ্লুইডটা থিক অ্যান্ড টার্বিড পাস আছে, তাহলে এটা হচ্ছে কনফার্মেটরি অফ এমপাইমা। তাহলে ফ্লুইড অ্যাসপিরেশন করলে আমরা এটা বুঝতে পারবো যে এটা এমপাইমা কিনা। এছাড়া আদার্স ফিচার্স কি কি আছে? একটা যদি ফ্লুইড গ্লুকোজ লেস দেন 3.3 মিলিমোল পার লিটার থাকে, এলডিএসটা যদি বেশি থাকে, ফ্লুইড পিএইচ যদি কম থাকে, তাহলে এগুলো পরীক্ষা আসে যে হট আর দ্য ফিচার সাজেস্টিভ অফ এমপাইমা। তাহলে এটা একটা সিনারি দিতে পারে যখন একটা পেশেন্ট হ্যাজ হাই ফিভার অ্যান্ড হচ্ছে প্লুরাটিক চেস্ট পেইন অ্যান্ড কাফ প্রেজেন্ট করছে, নিউমোনিয়া হিসেবে ডায়াগনোজ হয়েছিল। এরপর পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু পেশেন্টের কোনো রেসপন্স হইতেছে না, ফিভারটা পারসিস্টেন্স আছে, কাফটাও চেঞ্জ হইতেছে না, চেস্ট পেন কমতেছে না। এরপরে দেখা যাচ্ছে পেশেন্ট পিএইচ ফ্লুইড স্টাডি করে দেখা গেছে যে তার ফ্লুইড পিএইচ আছে লেস দেন 7.2। সেক্ষেত্রে ডায়াগনোসিস কি? তাহলে এই ক্ষেত্রে ডায়াগনোস হবে এমপাইমা, এবং এক্ষেত্রে তখন আমাদেরকে ড্রেন টিউব চেস্ট ড্রেন দিতে হবে। তাহলে এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে চেস্ট ড্রেনের ইন্ডিকেশনস কি? তাহলে সেক্ষেত্রে ইউজুয়ালি সিনারিও দেওয়া থাকছে ফ্লুইড পিএইচ দিয়ে। তাহলে এই প্লুরাল ফ্লুইডের পিএইচ যদি লেস দেন 7.2 থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে চেস্ট ড্রেন বা ড্রেন টিউব দিতে হবে। অথবা যদি পেশেন্টের যে ফ্লুইডটা থিক অ্যান্ড টার্বিড পাস থাকে, তাহলে এই কন্ডিশনগুলো এই ধরনের ফিচার গুলো পাইলে আমরা তখন চিন্তা করবো এমপাইমা, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট তাহলে প্ল্যানটা চেঞ্জ হবে। এরপর সে রেসপিরেটরি ফেইলার। তাহলে রেসপিরেটরি ফেইলার আমরা কখন বলবো? when pulmonary gas exchange fails to maintain normal arterial oxygen and carbon dioxide level। তাহলে আমাদের লাংসের নর্মাল কাজটা কি? একটা হচ্ছে অক্সিজেন ইনহেল করা এবং ব্লাডে অক্সিজেশন করা, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে এক্সক্রিশন করা। এটার মাধ্যমে লাংস হচ্ছে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড লেভেলটা মেনটেন করে। এটা যদি মেনটেন না করতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো রেসপিরেটরি ফেইলার। তাহলে রেসপিরেটরি ফেইলারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, টাইপ 1 এন্ড টাইপ 2। এটা ডিপেন্ড করে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের উপরে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের এটা যদি বেশি থাকে, এটাকে বলা হয় হাইপার ক্যাপনিয়া। তাহলে হাইপার ক্যাপনিয়া যদি থাকে, তাহলে সেটাকে বলবো টাইপ 2 রেসপিরেটরি ফেইলার। আর যদি হাইপার ক্যাপনিয়া না থাকে, অর্থাৎ পার্শিয়ালি সব কার্বন ডাইঅক্সাইড যদি নরমাল থাকে, তাহলে সেটা হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেইলার। এখানে প্যাথোফিজিওলজি দেওয়া আছে, এটা তো পরীক্ষায় লাগবে না, কিন্তু এটা দেখলে বুঝতে সুবিধা হবে জিনিসটা। তাহলে impaired ventilation of a part of a lung leads to perfusion of that region, results in hypoxia and carbon dioxide laden blood entering pulmonary veins. Increased ventilation of neighboring regions of normal lung can increase carbon dioxide excretion, correcting arterial to normal, but cannot augment oxygen uptake because hemoglobin flowing through these normal regions is already fully saturated. Admixture of blood from underventilated and normal regions thus results in hypoxia with normocapnia. Diseases causing these include all those that impair ventilation locally with sparing of other regions. তাহলে এতগুলো কথা দ্বারা কি বুঝাইছে আসলে জিনিসটা? তাহলে এটা ধরেন একটা লাংস অ্যালভুলাই, যেখানে
অক্সিজেন আছে, আর এই সাইডে আছে আমাদের ব্লাড ভেসেলস, সার্কুলেশন। তাহলে এখানে আমাদের আরবিসি আছে এবং আরবিসিতে হিমোগ্লোবিন আছে। আর যে হিমোগ্লোবিন গুলো কি করবে, অক্সিজেনের সাথে বাইন্ড করবে। অক্সিজেনটা আছে কোথায়, লাংস অ্যালভিওলাইতে। এখন এখানে যদি লোকাল কোনো ডিজিজ প্রসেস থাকে যেটা কারণে অক্সিজেশনটা এখানে হ্যাম্পার্ড হইতেছে, তাহলে কি হবে, এখানে যে হিমোগ্লোবিন গুলো ছিল এগুলো অক্সিজেনের সাথে বাইন্ড না করে সার্কুলেশনে চলে যাবে। তাহলে এখানে যে অক্সিজেন হিমোগ্লোবিন গুলো সার্কুলেশন আসতেছে এই ডিজিজ প্রসেসের কারণে এই হিমোগ্লোবিনের সাথে কোনো অক্সিজেন ক্যারি না করে চলে আসতেছে উইথাউট অক্সিজেন। এর ফলে কি হচ্ছে, ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যেটা এটা কমে যাবে, পেশেন্টটা হাইপোক্সিয়া হবে। কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইডটা কেন বাড়তেছে না, কারণ কার্বন ডাইঅক্সাইডটা যেখানে নর্মাল যে জোনগুলো আছে অন্যান্য, এখানে তো লাংসের টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার হবে যে ডিজিজগুলো লাংসকে রিজিওনালি এফেক্ট করে আর কি। তার মানে অন্যান্য যে বাকি যে রিজন গুলো আছে লাংসের সেই রিজন গুলো যেহেতু ভালো আছে সেই রিজন গুলোতে তখন কার্বন ডাইঅক্সাইড এক্সেলটা বেশি বেশি করে করে কম্পেনসেট করে ফেলে। কিন্তু এই এরিয়া গুলোতে অক্সিজেন কেন বাড়াইতে পারতেছে না, এটা কারণ হচ্ছে হিমোগ্লোবিন যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি এটা তো লিমিটেড। তাহলে নর্মাল এরিয়াতে যে হিমোগ্লোবিন গুলো আছে এগুলো 4টা করে অক্সিজেন মলিকুলের সাথে বাইন্ড করে স্যাচুরেটেড হয়ে যায়। তাহলে এরা হচ্ছে এক্সট্রা কোনো অক্সিজেন ক্যারি করতে পারে না। এর ফলে পেশেন্টের যে হাইপোক্সিয়া এটা কারেকশন হয় না। কিন্তু নর্মাল যে লাংসটা আছে এটা কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি এক্সেল করে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা নর্মালে রাখে। এর ফলে টাইপ 1 রেসপিরেটরি ফেলার যেটা সেখানে কি হয়, অক্সিজেনটা কমে যায় কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা নর্মাল থাকে। এটাকে বলা হচ্ছে হাইপোক্সিয়া উইথ হাইপার ক্যাপনিয়া, সরি নর্মোক্যাপনিয়া। এখন যদি ডিজিজ প্রসেস যদি লাংসকে টোটাল ইনভলভমেন্ট করে বা বেশিরভাগ এরিয়াকে যদি ডিজিজ প্রসেসটা ইনভলভ করে ফেলে তাহলে সেক্ষেত্রে হিমোগ্লোবিন অক্সিজেশন হবে না, এর ফলে অক্সিজেনের প্রেশারটা কমে যাবে টাইপ 2 তে। আর টাইপ 1 এর ক্ষেত্রে যে নর্মাল যে লাংস রিজন গুলা এগুলো যে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড গুলাকে বের করে দিতেছিল, টাইপ 2 ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ এরিয়া গুলো ড্যামেজ হয়ে গেছে সো এক্সট্রা কোনো নর্মাল এরিয়া থাকবে না যেটা হচ্ছে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড গুলোকে এক্সিড করতে পারবে। ফলে এখানে কি হবে, কার্বন ডাইঅক্সাইড গুলা বেড়ে যাবে এবং এটাকে বলা হবে হাইপার ক্যাপনিয়া। তাহলে দুইটা ক্ষেত্রেই হাইপোক্সিয়া থাকবে কিন্তু হাইপার ক্যাপনিয়া থাকবে ইউজুয়ালি টাইপ 2 রেসপিরেটরি ফেলারে। তাহলে টাইপ 2 রেসপিরেটরি ফেলারের যে ডিজিজ গুলা এই ডিজিজ গুলাতে ইউজুয়ালি লাংসের মেজর এরিয়া গুলোতে ইনভলভমেন্ট করে। আর টাইপ 1 এর যে ডিজিজ গুলা এগুলো ইউজুয়ালি ফোকাল একটা এরিয়াকে বা লোকাল এরিয়াকে ইনভলভমেন্ট করে। টাইপ 2 রেসপিরেটরি ফেলার আরেকটা কারণ হতে পারে যদি কোনো পেশেন্ট হাইপো ভেন্টিলেশন হয়, তাহলে ভেন্টিলেশন যদি অনেক বেশি কমে যায় তাহলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয়ে টাইপ 2 রেসপিরেটরি ফেলার ডেভেলপ করতে পারে। এখন কোনো পেশেন্টের যদি কার্বন ডাইঅক্সাইড ব্লাডে বাড়তে থাকে তাহলে এটাকে আমরা একটু আগে বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড আমরা অ্যাসিড হিসেবে কনসিডার করবো, রেসপিরেটরি অ্যাসিড। তাহলে এটা বাড়লে কি হবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। অ্যাসিডোসিস হওয়ার মানে কি, পিএইচটা এখানে কম থাকবে, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেশি থাকবে। তাহলে এটা এই ফাইন্ডিংসটা আমরা পাবো কোথায়, টাইপ 2 রেসপিরেটরি ফেলারে। এখন বডিতে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে বা অ্যাসিড বেড়ে যাবে এটাকে কম্পেনসেট করার জন্য আমাদের কাজ করে কি রেনাল বাফার। তাহলে আমরা বায়োকেমিস্ট্রিতে এটাকে পড়ছি, রেনাল বাফার কাজ করতে কিছুটা সময় লাগে, ইউজুয়ালি 12 থেকে 24 ঘন্টা কাজ শুরু করে এবং কমপ্লিট কাজ করতে 3 থেকে 5 দিন সময় লেগে যায়। তাহলে যদি টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ারটা অ্যাকিউট হয় তাহলে অ্যাকিউট কন্ডিশনে রেনাল বাফারটা তখনও কাজ শুরু করতে পারে নাই। এর ফলে কি হবে, বাইকার্বনেট লেভেলটা আমাদের নর্মাল থাকবে। আর
রেসপিরেটরি অ্যাসিডের যে ফাইন্ডিংসটা এটা সেম থাকবে, পিএইচ কম থাকবে, হাইড্রোজেনটা বেশি থাকবে। ক্রনিক কন্ডিশনে কি হবে? ক্রনিক টাইপ রেসপিরেটরি ফেলার, তাহলে এটাকে কম্পেনসেট করার জন্য বা কারেকশন করার জন্য রেনাল বাফারটা কাজ করবে। এখানে যেহেতু অ্যাসিড বেড়ে গেছে, এটাকে কম্পেনসেট করার জন্য বা কারেক্ট করার জন্য রেনাল বাফারটা কি করবে? বাইকার্বনেট আয়নটা বেশি বেশি রিঅ্যাবজর্পশন করবে। তাহলে এই ক্ষেত্রে বাইকার্বনেট আয়নটা বাড়বে। এটা বাড়বে কোথায়? ক্রনিক টাইপ রেসপিরেটরি ফেলারে। বাইকার্বনেট আয়নটা যদি বাড়ে তখন কি হবে? পিএইচটা কারেকশন হবে। তাহলে এই ক্ষেত্রে পিএইচটা নর্মাল থাকবে, অথবা যদি কারেকশন না করতে পারে তাহলে সেক্ষেত্রে পিএইচটা লো থাকবে। হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে সেম, এটা হয় নর্মাল হয়ে যাবে অথবা বেশি থাকবে। তাহলে টাইপ রেসপিরেটরি ফেলারের ক্ষেত্রে অ্যাকিউটে বাইকার্বনেটে কোনো চেঞ্জ কিন্তু ক্রনিকে বাইকার্বনেটটা বাড়বে। অপরদিকে পিএইচ এবং হাইড্রোজেন আয়ন এটা অ্যাকিউটে থাকবে হচ্ছে অ্যাসিডোসিস টাইপের, আর ক্রনিকের ক্ষেত্রে এটা হয় অ্যাসিডোসিস থাকবে, অথবা যদি কারেকশন করে ফেলে সেক্ষেত্রে নর্মাল হতে পারে। তাহলে এই কথাগুলোই যেখানে বলা হয়েছে। আচ্ছা, টাইপ 2 রেসপিরেটরি ফেলারে seen in conditions that cause generalized severe ventilation pulsation mismatch, leaving insufficient normal lung to collect partial pressure of carbon dioxide। মানে এখানে বেশিরভাগ লাংসের বেশিরভাগ জোনগুলো ইনভলভমেন্ট হওয়ার কারণে নর্মাল লাংটা খুব বেশি থাকে না, যেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটা কালেকশন করতে পারবে। আরেকটা হইতে পারে কখন? ডিজিজ দ্যাট কজেস decreased টোটাল ভেন্টিলেশন। acute type 2 respiratory failure is an emergency requiring immediate intervention। এরপরে এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটিস একটা বক্স বলা যায়। তাহলে টাইপ 1 রেসপিরেটরি ফেলার আর টাইপ 2। টাইপ 1 এ কি থাকতেছে? হাইপোক্সিয়া, partial pressure of oxygen less than 8 kilopascal, আর নরমাল অর লো partial pressure of carbon dioxide less than or equal 6 kilopascal। আর টাইপ 2 ক্ষেত্রে সেম হাইপোক্সিয়া থাকবে, বাট partial pressure of carbon dioxide এখানে more than 6 থাকবে। টাইপ 1 এবং টাইপ 2 দুইটাতে আবার অ্যাকিউট এবং ক্রনিক ভাগ করা আছে। টাইপ 1 এ অ্যাকিউট এবং ক্রনিকের কোনো ডিফারেন্স নেই, সব ফাইন্ডিংস একই রকমের। এখানে যেহেতু হাইপারক্যাপনিয়া নাই, অ্যাসিডোসিস নাই, সো এখানে হাইড্রোজেন আয়ন, বাইকার্বনেট আয়ন সবগুলোই নরমাল থাকবে, বোথ অ্যাকিউট এন্ড ক্রনিকে। টাইপ 2 এর ক্ষেত্রে কি চেঞ্জ হবে? এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা বেশি আছে, মানে অ্যাসিডোসিস কন্ডিশন, সো এখানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেশি থাকবে। আর ক্রনিকের ক্ষেত্রে এটা কারেকশন হয়ে গেলে নরমাল থাকবে, অথবা যদি কারেকশন ঠিকমতো করতে না পারে তাহলে হাইড্রোজেন বেশি থাকবে। আর বাইকার্বনেট আয়ন অ্যাকিউটে আমরা বললাম, অ্যাকিউটে হচ্ছে রেনালটা তখনও টাইম পাই নাই, যেহেতু এটা প্রপারলি কাজ করতে 3 থেকে 5 দিন সময় লাগে কমপ্লিট কাজ করতে। সো অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হলে সেক্ষেত্রে আমরা বাইকার্বনেট আয়নটা নরমাল পাবো। আর ক্রনিকের ক্ষেত্রে যখন কিডনি কম কারেকশনের কাজ শুরু করবে তখন বাইকার্বনেট আয়নটা ব্লাডে বেড়ে যাবে। তাহলে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার এবং টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার এটা আমরা আলাদা করতে পারবো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দেখে। আর টাইপ 2 এর মধ্যে অ্যাকিউট নাকি ক্রনিক এটা আমরা ডিফারেন্স করবো বাইকার্বনেটের কনসেন্ট্রেশন দেখে। তাহলে কি কি কজে টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে এটা একটু মুখস্থ করতে হবে। টাইপ 1 এর ক্ষেত্রে কজগুলো ইউজুয়ালি হচ্ছে লোকালাইজ থাকে। টাইপ 1 অ্যাকিউট যেটা, এটা দেখেন মনে রাখতে পারলে মনে রাখতে পারেন যে 2A আছে আর 4P আছে। তাহলে অ্যাকিউট অ্যাজমা, এআরডিএস, নিউমোনিয়া, নিউমোথোরাক্স, পালমোনারি এডিমা, পালমোনারি এম্বোলিজম, গ্লোবাল কোলাপস। তাহলে এগুলোতে প্যাথোলজি থাকবে লোকালাইজড। আর ক্রনিক ক্ষেত্রে সিওপিডি, লাং ফাইব্রোসিস, লিম্ফ্যানজাইটিক কার্সিনোসিস এন্ড রাইট টু লেফট শান্ট। পরীক্ষায় যেটা বেশি আসে আমার জন্য বা বেশি লাগে টাইপ 2 রেসপিরেটরি ফেলার। তাহলে টাইপ 2 রেসপিরেটরি ফেলারে অ্যাকিউট কজের মধ্যে আছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি। এছাড়া যদি কোনো পেশেন্টের আপার এয়ারে অবস্ট্রাকশন থাকে বা প্রাইমারি অ্যালভিউলার হাইপোভেন্টিলেশন থাকে, ট্রায়াল চেস্ট পেইন থাকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? হাইপোভেন্টিলেশন হবে। কিংবা অ্যাকিউট নিউরোপ্যাথিস বা প্যারালাইসিস, নার্কোটিক ড্রাগস, যদি ওপিয়েড পয়জনিং বা যেগুলো সিডেটিভ পয়জনিং এগুলো হয় তাহলে এগুলো হাইপোভেন্টিলেশন হবে। আর ক্রনিক টাইপ রেসপিরেটরি ফেলার এগুলোতে ইউজুয়ালি হচ্ছে মোস্ট কমন কজ সিওপিডি। এছাড়া পেশেন্টের স্লিপ অ্যাপনিয়া বা যদি স্ট্রাকচারাল কোনো ডিজিজ থাকে, কার্ডিও কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার যদি থাকে, যেমন অ্যাঙ্কালাইজিং স্পন্ডিলাইটিস বা কাইফিসকোলিসিস, মায়োপ্যাথিস বা মাসকুলার ডিস্ট্রফি।
তাহলে এই কন্ডিশনগুলোতে ক্রনিক টাইপ রেসপিরেটরি ফেলার হবে। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে রেসপিরেটরি ফেলার ক্ষেত্রে আমাদের টার্গেট অক্সিজেন স্যাচুরেশন দেখা যাচ্ছে 94 to 98%। তবে কোনো পেশেন্টের যদি টাইপ 2 রেসপিরেটরি ফেলার রিস্ক থাকে সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে 88 to 92%। এটার কারণ হচ্ছে যে এখানে এক্সপ্লেন করা হয়েছে a small proportion of patients with severe chronic lung disease and type 2 respiratory failure develop abnormal tolerance to increased partial pressure of carbon dioxide and may become dependent on hypoxic drive to breathe. In this patient only, lower concentration of oxygen 24 to 28% should be used to avoid precipitating worsening respiratory depression. তাহলে আমরা যখন রেসপিরেটরি ফিজিওলজি পড়ছিলাম তখন বলছিলাম আমাদের যে মেইন রেসপিরেটরি ড্রাইভ, এই রেসপিরেটরি ড্রাইভটা আসে হচ্ছে বাই ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড। এটা সেন্স করে কি সেন্ট্রাল কেমোরিসেপ্টর। তাহলে আমাদের বডিতে যখন কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয়, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডটা বাড়ে, তখন আমাদের রেসপিরেটরি ড্রাইভটা ইনিশিয়েট হয় এবং কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেওয়া হয় এবং এই কাজটা স্টিমুলেট করেছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর দ্বারা। এখন যেসব পেশেন্টের ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলার, তাদের ক্ষেত্রে পারসিস্টেন্টলি পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডটা বেশি থাকে, তাহলে ক্রনিক্যালি বা পারসিস্টেন্টলি যদি এই প্রেশারটা বেশি থাকে, তাদের ক্ষেত্রে এই সেন্ট্রাল যে কেমোরিসেপ্টর আছে, এই সেন্ট্রাল কেমোরিসেপ্টর গুলা তখন এই সেন্সিটিভিটিটা থাকে না। তাহলে এরা এই পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডের উপরে ডিপেন্ড করে রেসপিরেটরি ড্রাইভটা চালু করতে পারে না। এই ক্ষেত্রে তখন রেসপিরেটরি ড্রাইভটা ডিপেন্ড হয় কার উপরে? পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের উপরে। তাহলে এই ক্ষেত্রে যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যায় বা হাইপোক্সিয়া হয়, তখন এটা ডিটেক্ট করে পেরিফেরাল যে কেমোরিসেপ্টর গুলো আছে, পেরিফেরাল কেমোরিসেপ্টর, সে তখন কি করে? ব্রিদিং ইনিশিয়েট করে। তার মানে নর্মাল পার্সনের ক্ষেত্রে আমাদের যে ব্রিদিং ড্রাইভটা এটা ডিপেন্ডেন্ট থাকে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনের উপরে। আর যাদের ক্ষেত্রে পারসিস্টেন্টলি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে তাদের ক্ষেত্রে এই সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায় এবং সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট থাকে হাইপোক্সিক ড্রাইভের উপরে বা লোয়ার অক্সিজেন প্রেশারের উপরে। তাহলে এই ধরনের কোনো পেশেন্ট যদি আসে এবং এদের যদি এই অক্সিজেন কমপ্লিটলি কারেকশন করে দেওয়া হয় হাইপোক্সিয়া, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের রেসপিরেটরি ড্রাইভটা নষ্ট হয়ে যেতে পারে পুরোপুরি। হাইপোক্সিয়া ড্রাইভ ছিল সেটা লস হয়ে যাবে, পেশেন্টের অ্যাপনি ডেভেলপ করতে পারে, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন তখন আরো বেশি অ্যাকুমুলেশন হবে, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন আরো বেশি বাড়বে এবং পেশেন্টের রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে। সো এই কারণে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের অক্সিজেন টার্গেট থাকে 88 to 92%। এবং যখন তারা আসে তাদের ক্ষেত্রে আমরা অক্সিজেন দিই 24 to 28%। তার মানে লো ফ্লো অক্সিজেন দিতে হবে এদের ক্ষেত্রে। এই কারণে ওয়ার্ডে যখন সিওপিডি পেশেন্ট আসে, যাদের আগে থেকে সিওপিডি হিস্ট্রি আছে, এদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি লো ফ্লো অক্সিজেন দিই। তবে কোনো পেশেন্টে যদি আমরা আর্জেন্টলি এবিজি করতে পারি, এবিজি করে যদি দেখি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন নর্মাল আছে, তাদের ক্ষেত্রে আমরা হাই ফ্লো অক্সিজেন চাইলে দিতে পারবো। তবে পরীক্ষার জন্য এবং প্র্যাকটিক্যালি সেফ থাকার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যাদের ক্ষেত্রে টাইপ 2 রেসপিরেটরি ফেলার রিস্ক আছে তাদের ক্ষেত্রে আমাদের অক্সিজেন স্যাচুরেশন টার্গেট থাকবে 88 to 92% এবং এদেরকে আমরা লো ফ্লো অক্সিজেন দিব। ক্রনিক অ্যান্ড অ্যাকিউট অন ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলার। তাহলে টাইপ 2 রেসপিরেটরি ফেলারের মোস্ট কমন কজ হচ্ছে সিভিয়ার সিওপিডি। আর টাইপ 2 রেসপিরেটরি ফেলারের ফিচার কি থাকবে? পার্শ্ব প্রেশার কার্বন ডাইঅক্সাইড মে বি পার্সিস্টেন্টলি রেইজড, নো পারসিস্টিং অ্যাসিডেমিয়া বিকজ কিডনিজ রিটেন বাইকার্বনেট কারেক্টিং আর্টেরিয়াল পিএইচ নরমাল। তাহলে ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলার আমরা যেটা বললাম যে অনেক সময় পিএইচটা নরমাল থাকতে পারে যদি কিডনিটা প্রপারলি কারেকশন করে ফেলতে পারে বাইকার্বনেট রিটেনশন করার মাধ্যমে। এর পাশে ফিজিক্যাল সাইন্স অফ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন বা টাইপ 2 রেসপিরেটরি ফেইলার। তাহলে এটা প্রথমে একবার আসছিলাম, আমরা বলছিলাম যে পরে ডিসকাস করবো। তাহলে একটা পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে কিনা বা টাইপ 2 রেসপিরেটরি ফেইলার ডেভেলপ করতেছে কিনা, এটা আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি কি কি দেখে। একটা হচ্ছে পেশেন্ট থাকবে ডেলিরিয়াস, পেশেন্টের মর্নিং হেডেক কমপ্লেন করতে পারে। আর এক্সামিনেশন করলে আমরা কি কি পাবো? বাউন্ডিং পালস, ওয়ার্ম পেরিফেরি অ্যান্ড ফ্ল্যাপিং ট্রেমর। তাহলে কোনো পেশেন্টের যাদের ক্রনিক ব্রেথলেসনেস আছে, এরা যদি মর্নিং হেডেকে কমপ্লেন করে, তাহলে এটা হচ্ছে আমাদেরকে
ইন্ডিকেট করবে যে পেশেন্টের টাইপ রেসপিরেটরি ফেলার দিকে যাইতেছে। আর একটা হচ্ছে আমরা এক্সামিনেশন করে কি দেখি, ট্র্যাপিং চেম্বার দেখি। তাহলে ছাত্রদের এটা খুবই মানে পছন্দের একটা জিনিস। এটা হচ্ছে লিভার ফেলার, রেনাল ফেলার বা রেসপিরেটরি ফেলার, এগুলো তো অবশ্যই ট্র্যাপিং চেম্বার সেখানে দেখতে হবে। তাহলে এই ফাইন্ডিংস গুলো দেখলে আমরা বুঝতে পারবো ক্লিনিক্যালি যে পেশেন্টের টাইপ রেসপিরেটরি ফেলার ডেভেলপ করছে। তাহলে পেশেন্টের পাস দেখতে হবে, পেরিফেরি দেখতে হবে, ট্র্যাপিং চেম্বার আছে কিনা দেখতে হবে, আর পেশেন্টের এই যে ডেলিয়াস কন্ডিশন আছে কিনা, মর্নিং হেডে কমপ্লেন করে কিনা। তাহলে এই 5টা পয়েন্ট এটা ইম্পর্টেন্ট খুবই। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে আমরা ক্লিনিক্যালি যখন পেশেন্ট দেখবো তখন এটা ইম্পর্টেন্ট। তাহলে ম্যানেজমেন্টের ভিতরে আমাদের মেইন টার্গেট থাকবে আছে পার্শিয়াল পেশাব অক্সিজেনটা বাড়ানো, এবং একই সাথে খেয়াল রাখতে হবে যেন পার্শিয়াল পেশাব কার্বন ডাইঅক্সাইডটা না বাড়ে এবং অ্যাসিডোসিস ডেভেলপ না করে। তাহলে যেসব পেশেন্ট কনসাস আছে এবং যাদের এডুকেট রেসপিরেটরি তাদের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হবে নন ইনভেসিভ ভেন্টিলেশন। মানে এক্ষেত্রে আমরা দিতে পারি সিপাপ এবং বাইপাপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার বা বাই লেভেল পজিটিভ এয়ার প্রেশার। যেসব পেশেন্ট আনকনসাস বা যাদের অ্যাডিকুয়েট রেসপিরেটরি ড্রাইভ নাই তাদের ক্ষেত্রে নন ইনভেসিভ ভেন্টিলেশন দিলে খুব একটা কাজ হবে না। তাহলে নন ইনভেসিভ ভেন্টিলেশনে কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, কাদের কাদের ক্ষেত্রে নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া যাবে না। তাহলে যাদের আনকনসাস ফেশিয়াল ইনজুরি আছে, আরো কিছু কন্ডিশন আছে, এগুলোর ক্ষেত্রে নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া যায় না। তো ডেভিডসন আমাদের যেহেতু শুধু কনসাস কথাটা লেখা আছে, তাহলে এটা আমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো। তাহলে যারা কনসাস থাকবে তাদের ক্ষেত্রে নন ইনভেসিভ ভেন্টিলেশন, যারা কনসাস থাকবে না আনকনসাস বা ড্রজি পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা দিব ইন্টুবেশন করবো। তাহলে এইগুলো পরীক্ষা অনেক সময় আপনার আসবে, এরকম সিও হিসাব পিডি সিনিয়র দিয়ে দিবে, তারপরে পার্শিয়াল পেশাব অক্সিজেন কম আছে, পার্শিয়াল পেশাব কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, এক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি হবে এরকম দিয়ে দিতে পারে। অথবা পেশেন্ট আনকনসাস আছে, এখন আমরা কি করবো? তাহলে টাইপ 2 রেসপিরেটরি ফেলার যদি কনসাস থাকে নন ইনভেসিভ ভেন্টিলেশন, যদি আনকনসাস থাকে ইন্টুবেশন এন্ড ভেন্টিলেশন। রেসপিরেটরি স্টিমুলেন্ট ড্রাগ আছে একটা ডক্সাপ্রাম, এটা কখনো পরীক্ষা করে টাটা দেখি নাই, ইউজ করা আমিও দেখি নাই। এরপর লাস্ট হচ্ছে লাং ট্রান্সপ্লান্টেশন। লাং ট্রান্সপ্লান্টেশন থেকে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে কোথায় আমরা সিঙ্গেল লাং ট্রান্সপ্লান্টেশন করি আর কোথায় হচ্ছে কম্বাইন হার্ট লাং ট্রান্সপ্লান্টেশন করি। লাং ট্রান্সপ্লান্টেশন দুইটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, একটা হচ্ছে অ্যাডভান্স এমফাইসেমা, একটা হচ্ছে লাং ফাইব্রোসিস। আর কোনো পেশেন্ট যদি ক্রনিক বাইলেটার পালমোনারি ইনফেকশন থাকে, সিস্টিক ফাইব্রোসিস বা ব্রঙ্কাইটিস থাকে, এগুলোর ক্ষেত্রে সিঙ্গেল লাং ট্রান্সপ্লান্টেশন করা যাবে না। আর হার্ট লাং ট্রান্সপ্লান্টেশন লাগবে কোথায় কোথায়? একটা হচ্ছে যদি আইসেনমেন্সের সিনড্রোম থাকে, এটা আমরা কার্ডিওলজি পড়ছি। আর একটা হচ্ছে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন আনরেসপন্স টু মেডিকেল থেরাপি। যেসব পেশেন্টের লাং ট্রান্সপ্লান্টেশন করবে এদের যাতে আহ, না হয়, ক্রনিক লাং অ্যালোভিয়ার ডিসফাংশন না হয়, সেক্ষেত্রে আমরা কিছু ড্রাগ ইউজ করতে পারি। এটা যে কোনো ট্রান্সপ্লান্টেশনে এই ড্রাগগুলো ইউজ করা হয়, এটা লাং হোক তারপর রিনাল ট্রান্সপ্লান্টেশন হোক, সাইক্লোস্পোরিন, মাইক্রোফিলারেট মোফেটিল, আর এটা হচ্ছে ট্যাকোলিমাস। আর এর সাথে স্টেরয়েড দেওয়া হয়। তাহলে এই 4টে ড্রাগের নাম মনে রাখা লাগবে: স্টেরয়েড, সাইক্লোস্পোরিন, ট্যাকোলিমাস, মাইক্রোফিলারেট মোফেটিল। তাহলে এই ড্রাগগুলো ইউজুয়ালি আমরা ট্রান্সপ্লান্ট যাতে রিজেকশন হয় এই জন্য ইউজ করে থাকি। আর ইন্ডিকেশন অফ লাং ট্রান্সপ্লান্ট, তাহলে এটাই এমসিকিউর জন্য একটু দেখে রাখবেন কোন কোন ডিজিজের ক্ষেত্রে আমাদের লাং ট্রান্সপ্লান্টেশন লাগতে পারে। তাহলে এগুলো ছিল আজকে আমাদের ডিসকাশন টপিকস। তাহলে এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেসপিরেটরি ফেলার, আর হচ্ছে প্লুরাল ইফিউশন আর হিমোপ্টাইসিস। বিশেষ করে রেসপিরেটরি ফেলার থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, ম্যানেজমেন্ট রিলেটেড, তারপর এমসিকিউ আসতে পারে, কজেস অফ টাইপ 1 এন্ড টাইপ 2 রেসপিরেটরি ফেলার, এবং অ্যাকুট ক্রনিক ভাগ করেও আসতে পারে। আরেকটা আসতে পারছে যখন আমরা এবিজি পড়বো, এবিজি ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে তখন আমাদের কাজে লাগবে যে এটা কোন ধরনের রেসপিরেটরি ফেলার। ওকে, আজকে ডিসকাশন এ পর্যন্তই। কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই।